সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য বিস্তার করতে চায় ভারত, অভিযোগ বিএনপির। উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জামাতের। অ্যাডভোকেট সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দনের 7 দিনের রিমান্ড মঞ্জুর, 5 দিনের রিমান্ডে রিপন দাস। এবং পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে মরদেহ ফিরিয়ে আনাল বিজিবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের সকলে ঐক্যবদ্ধ থাকলে যে দেশি ষড়যন্ত্র করুক না কেন তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক ধোঁয়া তুলে ভারত আধিপত্য কায়েম করতে চায়। সকালে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। এ সময় 90-এর ডাকসুর নেতারা বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য নয়। আজকে বলবো, এই সরকার আছেন, এই সরকারকে আমরা সমর্থন করি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জনগণের উপর আস্থা রেখে ঐক্যবদ্ধ থেকে সরকার যে সংস্কার চাচ্ছে তা শেষ করে দ্রুত নির্বাচনের রূপরেখা দেওয়ার আহ্বান জানান। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। অপরদিকে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় ভারত। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি, কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই। ভারতীয় পণ্য বন্ধ করে দিলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ভারতীয়দের ব্যবসায় ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। স্বয়ংসম্পূর্ণ জাতি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামাতে ইসলামী কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। এই দেশে সব ধর্মের বর্ণের মানুষ মিলেমিশে থাকে, কারণ বাংলাদেশ আমাদের সবার বলেও জানান তিনি। সকাল 10:30টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামাতের ইসলামের কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামাতের আমির বলেন, বাংলাদেশে কোনো মাইনরিটি মেজরিটি নেই। একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায় উল্লেখ করে কোনো প্রকার উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক, দেশপ্রেমিক, ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।
বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এইচআর কনভেনশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলো দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল। চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি চন্দনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই মামলায় আরেক আসামি রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় 3 ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। ওই সময় রঙ্গম কনভেনশন হলে পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীত ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে 93 বিএসএফ ব্যাটালিয়নের চাণকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন স্থানীয়রা। গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে। পরে বিজিবির সাথে পতাকা বৈঠক শেষে দুপুরে লাশ হস্তান্তর করে বিএসএফ। এই হত্যার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটেছে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন 4 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 16 জন। সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কে যদুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল গফুর। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরমুখী একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন। দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য 2017 সালে কাজ শুরু হয় বিশেষায়িত শিশু হাসপাতালের। তবে 7 বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফেলতিতে কাজ সম্পন্ন না হয় আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের শিশুরা। তবে শীঘ্রই কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। বরিশাল থেকে কামরুজ্জামান ডলারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। 2017 সালে 22 কোটি 60 লাখ টাকা ব্যয়ে বরিশাল নগরীর আমানতগঞ্জে 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। হাসপাতালটির অবকাঠামোর কাজ 2 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও 7 বছরেও তা শেষ হয়নি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রভাব খাটিয়ে তার ইচ্ছেমতো করছেন নির্মাণ কাজ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শিশুদের উন্নত চিকিৎসা। আমাদের ভাই বোনদের অনেক দূরে নিয়ে যেতে হয় হাসপাতালে মনে চিকিৎসার জন্য। আমাদের দাবি তাড়াতাড়ি যেন এই হাসপাতালের পুনর্নির্মাণ করা হোক। এখন পর্যন্ত অগৃহীত কাজ শেষ হয় নাই। যদি শেষ তাড়াতাড়ি করে তাহলে আমাদের একটু ভালোই হবে। নির্দিষ্ট যে সময় ছিল তারা কাজ শেষ করতে পারেনি, এই জন্য আমরা শিশুদের নিয়ে ভোগান্তিতে আছি এবং তাদেরকে নিয়ে আমরা ধারে ধারে ঘুরতেছি। কন্ট্রাক্টর হলো রাজনৈতিক নেতার সাথে জড়িত, যার কারণে কাজটা লেজগি হইতেছে কন্ট্রাক্টরের রাজনৈতিক কারণে। হইলে অনেক সুবিধা হয়, আমাদের মা বোনেরা এখানে আসতে পারে, মেডিকেলের চাপটা একটু কমে, আমাদের মা বোনদের ভোগান্তি একটু কমে, বাচ্চাদের ভোগান্তি একটু কমে। অন্যদিকে বরিশালে প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করতে হয় বলে জানান সিভিল সার্জন।
গড়ে অন অ্যান অ্যাভারেজ প্রায় 200 থেকে 300 রোগী প্রতিদিন উনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তবে যদি এভাবে একটা শিশু হাসপাতাল স্থাপন করা হয়, যে আরও দক্ষিণাঞ্চলের যে বৃহত্তর যে শিশু আছে যারা অনেক সংখ্যায় বেশি, তার আরও বেশি সংখ্যক শিশু চিকিৎসা সেবা পাবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কথা জানিয়ে গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানালেন শীঘ্রই শেষ হবে নির্মাণ কাজ। ঠিকাদারে কিছু গাফিলতি ছিল, যার কারণে প্রকল্পের কাজটি দেরি হয়েছে। বর্তমানে প্রকল্পের 95% কাজ সমাপ্ত হয়েছে এবং আমরা আশা করছি প্রকল্পের সকল অঙ্গের কাজ সমাপ্ত করে প্রত্যয় সংস্থার নিকট হস্তান্তর করতে পারবো ইনশাল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত গতিতে হাসপাতালটির সকল কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে শিশুরা উন্নত চিকিৎসা সেবা পাবে বলে প্রত্যাশা বরিশালবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রাজধানীর ছায়ানটে ব্র্যাক ব্যাংক তারার প্রযোজনায় অর্থী আহমেদের নির্দেশনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল নৃত্য অনুষ্ঠান। সন্ধ্যায় এই আয়োজনে উপস্থিত হন নৃত্য ও সঙ্গীত প্রেমীরা। পুরোটা সময় মনোরম নৃত্য আর সঙ্গীতে মেতেছিলেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় আয়োজক জানান, বয়সের বাধা পেরিয়ে নারীরা যেন তার লক্ষ্যে অর্জনের দিকে এগিয়ে যেতে পারে, তারই প্রয়াস ছিল আজকের এই নৃত্য অনুষ্ঠান। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর তেলের বাজারের তেলেসমাতি এখনো শেষ হয়নি। কোনো জায়গায় পাওয়া গেলেও বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এদিকে শীতের সবজির বাজারে সয়লাভ হলেও এখনো বাড়তি দামের অভিযোগ অনেকেরই। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। কখনো বন্যা, খরা, বৃষ্টি, আবার কখনো এসবের দোহাই দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের। বেশ কয়েকদিন ধরেই বাজারে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এটি নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিক্রেতারা বলছেন, 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে পরিস্থিতি। আমি বাজারে দেখলাম কোনো দোকানে সয়াবিন তেল না। এর কারণ উত্তর আমি খুঁজে পাচ্ছি না, কি দাম বাড়বে না কি কমবে, এর কোনো উত্তর নাই। আমি এই জন্য সরকারকে অনুরোধ করব যত তাড়াতাড়ি এই তেল সাপ্লাই দিতে। 15 দিন ধরে মার্কেটে আমরা কোম্পানি তেল পাইতেছি না, ডিস্ট্রিবিউটরে পাইতেছি না। কারণটা কি? কোম্পানি সিন্ডিকেট করে। এটা উচিত সরকারের এই কোম্পানিকে সিলগালা করে দেওয়া, যে তেল কেন দেবে না, তেল কোথায় গেছে? এতদিন অ্যাভেলেবেল তেল আছে, এখন তেল নাই কেন? হ্যাঁ, 5% পরে তো 10% কমাই শুল্ক। এখন তো আর দাম বাড়ার কোনো সুযোগ নেই। কবে থেকে স্বাভাবিক হবে? রবি সোমবারের দিকে স্বাভাবিক হয়ে যাবে। এদিকে বাজারে অন্যান্য পণ্য স্বাভাবিক দামে বিক্রি হলেও শীতের সবজির দাম তুলনামূলক কিছু কম দামে বিক্রি হচ্ছে। তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শাকসবজি প্রচুর আছে, কিন্তু তারপর দাম এখনো কমে না আর কি, হাতের নাগালে আসে নাই। কাজে সরকারের আমার মনে হয় এই দ্রব্য মূল্য যা কিছু আছে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আসে, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। কি মনে হবে? আপনার সামনে তো প্রমাণ, আপনাদের মিডিয়া দেখলে ওরা একরকম দর বলে, আমরা যখন বাস্তবে আসি তখন আরেক রকম দর। তো কমই আছে, এর তো সবজি তার কমার কোনো প্রসেস দেয় না। এখন সব কিছুর দাম বেশি, কৃষকে ক্ষেত ফলাইলেও মনে করেন খরচ বেশি। দেশের সার্বিক পরিস্থিতির সাথে নিত্যপণ্যের বাজার ও নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিউডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। সেতি বা ধবল রোগের সঙ্গে আমরা অনেকেই পরিচিত, আর অনেকেই মনে করেন যে এই রোগে আক্রান্তদের সংস্পর্শে এলে তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই রোগটি মোটেও ছোঁয়াচে কিংবা প্রাণঘাতী নয়। পর্যাপ্ত ধারণা না থাকায় অনেকেই এই রোগটি নিয়ে আতঙ্কে থাকেন। এই রোগটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম রলির রিপোর্টে জানাচ্ছেন কাউসার আহমেদ। ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য রক্ষা করতে কাজ করে ত্বকের মধ্যে থাকা মেলানোসাইট কোষের মেলানিন অংশটি। এটির ভারসাম্য নষ্ট হলে বা ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হলে সাধারণত সেতি হয়ে থাকে। আবার বংশগতভাবেও এ রোগটি হয়ে থাকে। শরীরে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কাজ করে যে উপাদানগুলা বা যে সেলগুলা, সেই সেলগুলা দেখা যায় এই সেতি রোগের ক্ষেত্রে আমাদের ত্বকের
পিগমেন্ট বা মেলানিন তৈরি করার যে সেল মেলানোসাইট সেগুলোর এগেনস্টে কাজ করা শুরু করে, যার ফলে দেখা যায় যে আমাদের যে স্বাভাবিক মেলানোসাইটগুলো যেভাবে আমাদের ত্বকে কালো রং তৈরি প্রদানকারী পিগমেন্ট মেলানিন তৈরি করে সেটা তারা করতে পারে না, সেলগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে আমাদের এই সেতী রোগটা ডেভেলপ করতে পারে বা হতে পারে। অর্থাৎ সেতী রোগটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। বর্তমানে সারা বিশ্বের প্রায় 10 কোটি মানুষ সেতী রোগে আক্রান্ত। এটি প্রথমে সাধারণত মুখ, কনুই ও বুকে হতে দেখা যায়। ত্বকের মধ্যে মেলানিনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে সেখানে সেতী হতে দেখা যায়। আবার অনেকের ক্ষেত্রে এটি পুরো শরীর জুড়েও হয়ে থাকে। যে কোনো সেতী রোগের ক্ষেত্রে আসলে ফল পেতে একটু সময় লাগে। এটা সাধারণত 1-2 মাস ওষুধ খেয়ে বা লাগিয়ে ভালো হয়ে যাওয়ার মতো রোগ না, এটা একটু লম্বা সময় ধরে প্রিপারেশন নিয়েই চিকিৎসা করতে হয়। এই রোগের জন্য লাগানোর ওষুধ রয়েছে, কিছু খাওয়ার ওষুধ রয়েছে, এছাড়া ফিজিক্যাল ট্রিটমেন্ট বা ফটোথেরাপি রয়েছে। আর সেতী রোগের এখন অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি সার্জারি, সেটাও কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবেল এবং বেশ সফলতার সাথেই হচ্ছে সেতী রোগের এই সার্জারিগুলো আমরা সাধারণত করে থাকি যেগুলো স্টেবল কেস সে সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ যে সেতী রোগটা প্রোগ্রেস করছে না, একটা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পর সেটা ফিক্সড হয়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা সেতী রোগের সার্জারি করতে পারি। আর এছাড়া যদি দ্রুত ছড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। সেটি মোটেও আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নয়, ছোঁয়াচে ভেবে ভয় পাওয়ারও কিছু নেই। এটি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে। এছাড়া ডায়াবেটিস ও হাইপারথাইরয়েড রোগীদের ক্ষেত্রে সেটি হওয়ার প্রবণতা বেশি হয়ে থাকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য বিস্তার করতে চায় ভারত, অভিযোগ বিএনপির, উস্কানিতে কান্না দেওয়ার আহ্বান জামাতের। অ্যাডভোকেট সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দনের 7 দিনের রিমান্ড মঞ্জুর, 5 দিনের রিমান্ডে রিপন দাস। এবং পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে মরদেহ ফিরিয়ে আনল বিজিবি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।